ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিট প্রশ্ন ব্যাংক সলভ ক্লাসের এ পর্বে আমি তোদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো হচ্ছে ম্যাট্রিক্স অধ্যায়টা নিয়ে। ম্যাট্রিক্স থেকে তিন ধরনের প্রশ্ন সবচেয়ে বেশি হয়। একটা হলো বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা, দুই নম্বরে যদি আমি কথা বলি ম্যাট্রিক্সের সংজ্ঞামূলক কিছু ব্যাপার স্যাপার থেকে কোশ্চেন আসে, যেমন হচ্ছে কোন ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী এই টাইপ। আর তিন নম্বর টাইপটা হচ্ছে বিবিধ, সেখানে যোগ বিয়োগ গুণন সহ ছোট ছোট অনেক ধরনের প্রবলেম হয়। তাহলে চল আমরা সবচাইতে গুরুত্বপূর্ণ যে টপিকটা ম্যাট্রিক্সের সেটা নিয়ে কথা বলি। তো সেটা হলো আমাদের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা। তাহলে বিপরীত ম্যাট্রিক্সটা কি? বিপরীত ম্যাট্রিক্সটা হচ্ছে যে কোনো ম্যাট্রিক্স এ এর বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে এ ইনভার্স। ঠিক আছে, এটার ইংরেজি নামটা হচ্ছে লিখে ফেল ইনভার্স ম্যাট্রিক্স। ইনভার্স ম্যাট্রিক্স, তো এই ইনভার্স সমান হচ্ছে 1 বাই ডিটারমিনেন্ট অফ এ। ডিটারমিনেন্ট অফ এ মানে নির্ণায়কের মান। এখন একটা ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কেমনে বের করে? যেমন এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কত? এই যে মুখ্য কর্ণ, এই কর্ণটার নাম হলো মুখ্য কর্ণ, এই কর্ণটার নাম হলো গৌণ কর্ণ। তাহলে মুখ্য কর্ণ কত? এই জায়গায় হচ্ছে 7 7 49, আর গৌণ কর্ণ কত? 6 হচ্ছে 48। তাহলে 49 মাইনাস 48 কত? 1। তাহলে এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা হচ্ছে 1, মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ, ইন্টু অ্যাডজয়েন্ট এ। এখন অ্যাডজয়েন্ট এ ম্যাট্রিক্সটা কি? অ্যাডজয়েন্ট এই ম্যাট্রিক্সটা হচ্ছে সহগুণকের যে নিয়ে আমি যে ম্যাট্রিক্স তৈরি করি, কোন ম্যাট্রিক্সের সহগুণক সমূহ নিয়ে আমরা যে ম্যাট্রিক্স তৈরি করি তার ট্রান্সপোজ। তো এটা নিয়ে অনেক ডিটেলস আলোচনা আছে। এখন সহগুণকটা কি? তো সহগুণকটা কি বোঝার জন্য আমাদেরকে নির্ণায়কে যেতে হবে। যেমন আমরা যদি একটা নির্ণায়কের কথা চিন্তা করি, 1 7 3 -2 4 1, আরেকটা হচ্ছে 5 4 -7। এই জায়গায় দুইটা জিনিস আমরা এখনই বুঝে ফেলি, তাহলে নির্ণায়কে আর প্রেশানি নেওয়া লাগবে না। এখানে আমি যদি বলি অনুরাশি, তো অনুরাশির ক্ষেত্রে সংজ্ঞাটা হচ্ছে যার অনুরাশি তার সারিওবাদ কলামবাদ। যেমন এই জায়গায় এই ম্যাট্রিক্সটার নাম দিলাম হচ্ছে এ। তাহলে আমি যদি বলি 1 এর অনুরাশি, তাহলে ব্যাপারটা কেমন হবে খুব ভালো করে বুঝিও যে আমি 1 এর অনুরাশি বের করতে চাচ্ছি। এখন 1টা কয় নম্বর সারি কয় নম্বর কলামে আছে? আমরা জানি 1টা এটা আছে 1 নম্বর সারিতে 1 নম্বর কলামে। এই 1টাকে আমরা এইভাবে, এটা যেহেতু এ ম্যাট্রিক্সের উপাদান এবং এটা 1 নম্বর সারি 1 নম্বর কলামে আছে, এইভাবেও লেখা যায়। অর্থাৎ উপাদানকে প্রথমে ম্যাট্রিক্সের নাম, তারপর হচ্ছে সারি সংখ্যা রো নাম্বার, তারপরে হচ্ছে কলাম নাম্বার, মানে ওই উপাদানের রো নম্বর কলাম নম্বর, এভাবেও লেখা যায়। তার মানে A11 বলা আর এই ক্ষেত্রে 1 এর অনুরাশি বলা একই কথা। খেয়াল কর, তাহলে অনুরাশি বলতে আমি কি বুঝি? অনুরাশি বলতে বুঝি যার অনুরাশি তার সারিওবাদ। তাহলে যার অনুরাশি তার সারি কমা কলাম বাদ, সারি কমা কলাম বাদ। তাহলে খেয়াল কর, আমি যদি এই 1 এর সারিও বাদ দেই কলামও বাদ দেই, তাহলে আমার থাকতেছে কত? আমার থাকতেছে হলো 4 1 4 -7। তাহলে 4 1, আরেকটা হচ্ছে 4 -7 4 -7। তাহলে এইটা হচ্ছে আমার 1 এর অনুরাশি। তো এই অনুরাশিটাকে এইভাবেও লেখা যাবে। আবার কি করা যাবে? এটার নির্ণায়কের মান বের করলেও হবে। নির্ণায়কের মান বের করলে হয় এটা হচ্ছে -28, আরেকটা হচ্ছে -4, তার মানে হচ্ছে -32। তাহলে আমরা বুঝলাম A11 এর অনুরাশি হচ্ছে -32। আমি যদি বলি বা 1 এর অনুরাশি -32, এবার -2 এর অনুরাশি কি? তাহলে আমি যদি বলি -2 এর অনুরাশি, খুব ভালো করে বুঝিও, -2 এর অনুরাশি হবে তাহলে -2 এর সারিওবাদ, -2 এর কলামবাদ। তাহলে এখানে কত থাকবে? এইটাও বাদ হয়ে যাচ্ছে, এইটাও বাদ হয়ে যাচ্ছে। তাহলে বাকি থাকতেছে কত? 7 3 4 -7। তাহলে 7 3, তারপরে হচ্ছে 4
-7। তাহলে এইটা হচ্ছে আমাদের -2 এর অনুরাশি। তাহলে অনুরাশির ব্যাপারটা কি এটা আমরা বুঝে গেলাম। তাহলে এখন অনুরাশির ইংরেজিটা কি, অনুরাশির ইংরেজিগুলাও জানা কিন্তু আমার জরুরি। অনুরাশির ইংরেজিটা হচ্ছে আমার মাইনর। এখন এবার আসবে সহগুণক। সহগুণকটা কি? সহগুণক হলো সেটাই যার ইংরেজিতে আমরা যাকে বলি কোফ্যাক্টর। তাহলে কোফ্যাক্টর হচ্ছে আমি কি করব, অনুরাশির সামনে যথাযথ চিহ্ন বসাবো। তাহলে আমি এখানে হচ্ছে অনুরাশি, তাহলে এই অনুরাশির সামনে আমি যখন চিহ্ন বসাবো তখন সেটা হয়ে যাবে সহগুণক। তাহলে এখন আমরা একটু বোঝার চেষ্টা করি চিহ্নটা কেমনে বসাইতে হয়। চিহ্ন বসানোর নিয়মটা কি হচ্ছে -1 টু দি পাওয়ার r প্লাস সি। তো এটা এই জায়গায় যেমন আমাদের 1 এর জন্য চিহ্নটা কেমন হবে, -1 টু দি পাওয়ার r। আর দ্বারা বোঝায় হচ্ছে এই যে উপাদানটা নিচ্ছি তার সারি সংখ্যা। তাহলে আমরা যে 1 নিচ্ছি 1 এর সারি সংখ্যা কত, 1। তাহলে 1 এর সারি সংখ্যা 1 মানে 1 নম্বর সারিতে আছে। আর সি দ্বারা বোঝায় কলাম সংখ্যা। তাহলে এই 1 নম্বর উপাদানটা কয় নম্বর কলামে আছে, 1 নম্বর কলামে আছে। তাহলে 1 + 1 তার মানে হচ্ছে -1 টু দি পাওয়ার 2, তার মানে হলো প্লাস। তাহলে আমরা বুঝলাম যে সহগুণকটা কি, সহগুণক হচ্ছে অনুরাশির সামনে চিহ্ন বসাবো। তাহলে এই জায়গায় আমাদের অনুরাশিটা কত ছিল, 4 -7। তাহলে আমি যদি এর সামনে কি বসাই দেই, চিহ্ন বসাই দেই, তাহলে সেটা কি হয়ে যাবে, সহগুণক। তাহলে এটা তো অনুরাশি, তাহলে ঠিক এইটার সহগুণকটা হবে, সহগুণক যদি আমি বলতে চাই তাহলে এই অনুরাশির সামনে আমি চিহ্ন বসাবো। তাহলে চিহ্নটা আমরা কি পাইলাম, প্লাস। তাহলে প্লাস বসানো মানে কি, যেটা আছে সেটাই থাকতেছে। তার মানে 1 এর অনুরাশিও যা সহগুণকও তাই। তার মানে যাদের চিহ্ন প্লাস তাদের অনুরাশিও যা সহগুণকও তাই। তার মানে দেখা যাবে এইটার সহগুণক কত আসবে, -32। কিন্তু আমি -2 এর অনুরাশি বের করছি। তাহলে আমি যখন -2 এর সহগুণক বের করতে চাবো তাহলে আমাকে কি করতে হবে, এইটা তো আমাদের অনুরাশি, এইটার সামনে আমাকে একটা কি বসাতে হবে, চিহ্ন বসাতে হবে। তাহলে চিহ্ন বসানোর নিয়মটা কি, চিহ্ন বসানোর নিয়ম হচ্ছে -1 টু দি পাওয়ার r প্লাস সি। তাহলে দেখো তো -2টা কয় নম্বর সারিতে ছিল, -2টা 1 নম্বর সারি 2 নম্বর সারিতে ছিল। তাহলে r এর মান হলো 2। এবার কয় নম্বর কলামে ছিল, -2টা 1 নম্বর কলামে ছিল 1। তাহলে -1 এর পাওয়ার কি হয়ে যাচ্ছে, বিজোড়। মাইনাস, আমরা জানি মাইনাসের পাওয়ার যখন বিজোড় হয়, মাইনাসের পাওয়ার জোড় হওয়া মানে হচ্ছে প্লাস, আর মাইনাসের পাওয়ার বিজোড় হওয়া মানে হলো মাইনাস। তাহলে এখানে মাইনাসের পাওয়ার বিজোড়, তার মানে এটা কি হবে, মাইনাসের পাওয়ার বিজোড় হওয়া মানে হবে মাইনাস। তাহলে খেয়াল করো, তাহলে এখানে মানটা কত হবে, এখানে মানটা হবে মাইনাস, এই নির্ণায়কের মান হলো 7 × -7 -49, আর হলো 3 × 4, তাহলে এটা হবে -12। তাহলে -49 -12 এটা হচ্ছে -61। তাহলে -61 এর সামনে মাইনাস, তার মানে +61। তাহলে এই জায়গায় আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যে যখন আমার সহগুণকের চিহ্ন মাইনাস হবে তখন কিন্তু ওই নির্ণায়কটুকুর মানের সামনেও একটা মাইনাস হয়। তার মানে অনুরাশির সামনের তখন চিহ্নটাও কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। তো এই যে অনুরাশির চিহ্ন বের করার জন্য একটা ম্যাজিক্যাল লাইন আমি বলে দেই, তাহলে অনুরাশির চিহ্ন আমাকে এভাবে -1 টু দি পাওয়ার r প্লাস সি এই ফর্মুলা দিয়ে করতে হবে না। তাহলে সেই ম্যাজিক্যাল ফর্মুলাটা কি, সেই ম্যাজিক্যাল লাইনটা কি, ম্যাজিক্যাল লাইনটা হচ্ছে কর্ণের উপাদানগুলোর চিহ্ন হয় প্লাস আর বাকি উপাদানগুলোর চিহ্ন হয় মাইনাস। যেমন আমরা জানি এইটা একটা কর্ণ, এইটা একটা কর্ণ। তাহলে এখানে -1টা কিসের উপাদান, -1টা এই কর্ণের অবস্থিত একটা উপাদান। তাহলে এই যে 1টা কিসের উপাদান, 1টা কর্ণের উপাদান। তাহলে 1 যেহেতু কর্ণের উপাদান তাহলে এর চিহ্নটা কি হবে, প্লাস। আমি কিন্তু বাস্তবেও দেখছি এর চিহ্নটা প্লাস। আবার -2টা কি কর্ণের উপাদান, আমার কর্ণ কোনটা কোনটা, কর্ণ হচ্ছে, আমি আবারও দেখাচ্ছি, এইটা একটা কর্ণ, এইটা একটা কর্ণ। তাহলে 1 কর্ণের উপাদান তার চিহ্ন প্লাস,
আবার -2 কি কর্ণের উপাদান? না, কর্ণে অবস্থিত না। তাহলে এর চিহ্ন কি হবে? মাইনাস। তাহলে অনুরূপভাবে আমি যদি বলি 4 কর্ণের উপাদান, তাহলে চিহ্ন হবে প্লাস। আর যাদের চিহ্ন প্লাস তাদের অনুরাশিও যা, সহগুণকও তাই। কিন্তু আমি যদি বলি এই 4 কি কর্ণের উপাদান? না, তাহলে এর সহগুণকের চিহ্নটা কি হবে? মাইনাস হবে। তো আশা করি এখন অনুরাশি আর সহগুণক নিয়ে তোদের কোনো সমস্যা থাকবে না। এখন আমরা যদি সংজ্ঞার দিকে যাই, অ্যাডজয়েন্ট এ কিভাবে বের করে, তাহলে আমরা সহগুণক চিনলাম। এই সহগুণকগুলা নিয়ে আমি যখন একটা ম্যাট্রিক্স তৈরি করব, যে আমি এই ম্যাট্রিক্সটা আবার একটু লিখি। এই জায়গায় এখানে কত ছিল আমি এই মুহূর্তে কি লিখছিলাম ভুলে গেছি। আমি এবার আমার মতো করে একটু লিখে দেই। ধরো এটা ছিল হচ্ছে 1, আর এটা হচ্ছে -2, আর এটা হলো সাপোজ ছিল 7 ছিল। তো এটা যদি হয়, এটা একটা ম্যাট্রিক্স, এটা নির্ণায়ক না, কিন্তু এখন এটা একটা ম্যাট্রিক্স। তো এটা যদি ম্যাট্রিক্স হয়, আমার প্রশ্ন এইভাবে এখানে আমরা অনেকের সহগুণক বের করছি, সহগুণক আমরা বের করা শিখছি। তো এই জায়গায় এটা হলো আমাদের এ ম্যাট্রিক্স। তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কি হবে? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা হবে অ্যাডজয়েন্ট এ, এটা সমান হবে আমার এখানে প্রত্যেকটা উপাদানের সহগুণক নিতে হবে। তাহলে প্রত্যেকটা উপাদানের সহগুণক আমি যদি নেই, আমি একটু শর্টকাটে করব। এসএসসি লেভেলে এটা নিয়ে, এইচএসসি লেভেলে তোরা এটা নিয়ে একদম ডিটেলস আলোচনা করছিস। তো এখন আমাকে কি করতে হবে? 1 এর সহগুণক নিতে হবে। তাহলে 1 এর সহগুণক যেহেতু নিব, তাহলে চিহ্নটা কি হবে? প্লাস। ঠিক আছে, কারণ 1 কর্ণের উপাদান। তাহলে এইটা বিয়োগ এইটা, তাহলে 4 7 হচ্ছে -28 বা -28, খেয়াল করো -28। এরপরে হচ্ছে 4 1 4 -4। তাহলে এটা হচ্ছে আমার 1 এর সহগুণক। তাহলে এরপরে আমি কার সহগুণক নেব? 7 এর সহগুণক। তাহলে 7 এর সহগুণক বের করার জন্য 7 কি কর্ণের উপাদান? না, তাহলে চিহ্নটা কি হবে? মাইনাস। খুব ভালো করে বুঝিও, 7 কর্ণের উপাদান না, চিহ্নটা হবে মাইনাস। তাহলে এখানে কি হবে? তাহলে 7 এর কলামও বাদ, 7 এর সারিও বাদ। তাহলে বাকি থাকবে এইটা বিয়োগ এইটা, তাহলে -2 আর -7। তাহলে এইটা হচ্ছে তোমার 14, আর 1 আর 7, তাহলে এটা হচ্ছে 7। ঠিক আছে, এরপরে আমি বের করব 3 কিসের উপাদান? 3 তো কর্ণের উপাদান, তাহলে চিহ্নটা কি হবে? প্লাস। এবার 3 এর আমরা অনুরাশি বের করব। তাহলে 3 এর অনুরাশি কত? 3 এর অনুরাশি হলো এই যে এটা বাদ, এটা বাদ, তাহলে কত? -2 × 4, -2 × 4 হচ্ছে আমার -8। খুব ভালো করে বুঝো, 4 আর 7 গুণ করলে কত হয়? 4 আর 7 গুণ করলে হয় হচ্ছে -4 আর 7 গুণ করলে হয় 28। তাহলে -8 সূত্রের হচ্ছে মাইনাস, তারপরে হচ্ছে 28। তাহলে আমাদের কিন্তু উপরের 3টার অনুরাশি বের হয়ে গেল। তাহলে উপরের 3টার আমরা যেহেতু সহগুণক বের হয়ে গেল, তাহলে এইভাবে আমরা কিন্তু এই নিচের 3টা উপাদানের সহগুণক বের করতে পারবো। এই অনুরূপভাবে নিচের 3টা উপাদানের সহগুণক বের করতে পারবো। তাহলে এই সহগুণক বের করার পরে এই সহগুণকের উপাদানগুলোর আমি যখন ট্রান্সপোজ করব, তখন আমি কোড ম্যাট্রিক্স পাবো, অ্যাডজয়েন্ট এ ম্যাট্রিক্স পাবো। তো তোমাদের আমি একটা হোমওয়ার্ক দিলাম, এই ম্যাট্রিক্সের বাকি উপাদানগুলার তুমি সহগুণকগুলো বসানোর পরে ট্রান্সপোজ করে কি পাও, এটা আমাকে কমেন্ট বক্সে জানায় দিও। তো তার আগে তোমরা একটা জিনিস চিন্তা করো, ট্রান্সপোজ বলতে আমরা আরেকটা ম্যাট্রিক্স পেয়ে গেছি। দেখো, ট্রান্সপোজ বা প্রতিবিম্ব ম্যাট্রিক্স বলতে আমরা আরেকটা টার্ম পেয়ে গেছি। ট্রান্সপোজ বা প্রতিবিম্ব ম্যাট্রিক্সটা কি? ট্রান্সপোজ বা প্রতিবিম্ব ম্যাট্রিক্সটা হচ্ছে সারিগুলোকে কলাম করতে হবে, কলামগুলোকে সারি করতে হবে। এবার তুমি খেয়াল করো যে আমি সারিকে কলাম করব, কলামকে সারি করব। এই জায়গায় এখানে a ইকুয়াল টু আমি ধরলাম এটা হচ্ছে 3 4 -1 6 2 0 6 2 5, আর একটা হচ্ছে -4 1 6। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এটা হচ্ছে আমাদের এ, তাহলে এ এর ট্রান্সপোজটা কি হবে?
এ এর ট্রান্সপোজ হলো এটার যেগুলো সারি সেগুলো হয়ে যাবে নতুন ম্যাট্রিক্সের এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সের কলাম। তাহলে সারি কত 3 6 -4, তাহলে 3 6 -4 সারি ছিল, এখন কি হয়ে গেছে কলাম। 4 2 1 সারি ছিল, তাহলে এটা ছিল 2 নম্বর সারি, এখন হয়ে গেছে 2 নম্বর কলাম। তারপরে -1 5 6, তাহলে এটা হচ্ছে এ ম্যাট্রিক্স, এটা হচ্ছে এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো স্বভাবতই এখন আরেকটা ম্যাট্রিক্স সম্পর্কে তোদেরকে পরিচিত করে দিতে হয়, সেটা হলো প্রতিসম ম্যাট্রিক্স। এই জায়গায় প্রতিসম ম্যাট্রিক্সের ইংরেজিটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। খুব ভালো করে বুঝিস, সিমেট্রিক ম্যাট্রিক্স। তো সিমেট্রিক ম্যাট্রিক্সটা কি? সিমেট্রিক ম্যাট্রিক্স হচ্ছে যে ওই ম্যাট্রিক্সটাও যা তার ট্রান্সপোজটাও যদি তাই হয়, অর্থাৎ কোনো ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে যদি আগের ম্যাট্রিক্স পাওয়া যায়, আমরা ওই ম্যাট্রিক্সকে বলি প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স। অর্থাৎ ওই ম্যাট্রিক্সটাও যা ট্রান্সপোজ করেও যদি একই ম্যাট্রিক্সই পাওয়া যায়। তো আমরা দেখতেছি একে যখন ট্রান্সপোজ করতেছি তখন কিন্তু এক ম্যাট্রিক্স পাওয়া যাচ্ছে না। এখানকার উপাদানটা 4, ঠিক সেম উপাদানটা 6, এখানকার উপাদানটা 6 কিন্তু সেম উপাদানটা 4, তার মানে ট্রান্সপোজ করে পূর্বের ম্যাট্রিক্স পাওয়া যাচ্ছে না। তার মানে এখানে কিন্তু এ আর এ ট্রান্সপোজ এটা কিন্তু সমান না, তার মানে এখানে এ প্রতিসম নয়। কিন্তু আমি আরেকটা ম্যাট্রিক্সটা দেখাইতে চাই, যেমন বি ইকুয়াল টু ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম 2 7 7 -9। এখন লক্ষ্মী, তুই যদি বি কে ট্রান্সপোজ করতে চাস তাহলে তুই কি পাবি? বি কে ট্রান্সপোজ করতে চাইলে তুই পাবি, দেখ যে এই সারিটা কলাম বরাবর লেখ 2 7, তারপরে 7 -9 কিন্তু তুই পাবি। তার মানে এই ক্ষেত্রে তুই কি পাইলি? বিও যা, বি এর ট্রান্সপোজও তাই। তার মানে বি একটা কি ম্যাট্রিক্স? বি একটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। তো প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স চেনার আরো একটা খুব সুন্দর উপায় আছে। তো সিমেট্রিক ম্যাট্রিক্স চেনার সুন্দর উপায়টা কি? সিমেট্রিক ম্যাট্রিক্স চেনার সুন্দর উপায় হচ্ছে, তোরা জানিস যে এই পাশের কর্ণটা হলো মুখ্য কর্ণ, আর এই পাশের যে আমরা কর্ণটা পাই সেটা হলো গৌণ কর্ণ। যদি আমি দেখি কোনো ম্যাট্রিক্সের গৌণ কর্ণের উপাদানগুলো সেম, তাহলে ধারণা করে নিবি ওই ম্যাট্রিক্সটা প্রতিসম হবে। তো সহজে চেনার উপায় হচ্ছে অ্যাটলিস্ট গৌণ কর্ণের উপাদানগুলো কি হইতে হবে? সেম হইতে হবে। তাহলে এই ম্যাট্রিক্সের গৌণ কর্ণের উপাদানগুলো সেম, তাই ম্যাট্রিক্সটা প্রতিসম। কিন্তু এই ম্যাট্রিক্সের কিন্তু দেখ গৌণ কর্ণের উপাদানগুলো ভিন্ন ভিন্ন, তার মানে এটা কিন্তু প্রতিসম ম্যাট্রিক্স কখনোই হবে না। প্রতিসম ম্যাট্রিক্স হতে গেলে গৌণ কর্ণের উপাদানগুলো অ্যাটলিস্ট সেম হইতে হবে। আরো কিছু গৌণ কর্ণের উপাদান সেম হইলেই যে প্রতিসম হবে এমন কোনো কথা না, কিন্তু এটা সেম হতেই হবে। তো আমরা প্রতিসম ম্যাট্রিক্স সম্পর্কে আইডিয়া পেয়ে গেলাম। এবার সাথে সাথে তাহলে আরেকটা ম্যাট্রিক্স সম্পর্কে একটু জানি, সেটা হলো বি প্রতিসম ম্যাট্রিক্স। বি প্রতিসম ম্যাট্রিক্সের ইংরেজিটা হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সটা কি? স্কিউ সিমেট্রিক প্রতিসম ম্যাট্রিক্স হলো এ আর এ ট্রান্সপোজ যদি সমান হয়, আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হলো এ আর এ ট্রান্সপোজ সমান হবে না, এ আর এ ট্রান্সপোজের মাইনাস। তার মানে ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজের ঋণাত্মক মানটা যদি আগের ম্যাট্রিক্সের সমান হয়, তাহলে আমরা তাকে বলি বি প্রতিসম ম্যাট্রিক্স। তো মজার ব্যাপার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোশ্চেনগুলো আসে এইগুলা সলভ করার জন্য আসলে এত নিয়ম জানার প্রয়োজন হয় না, খুবই সহজ প্রশ্ন আসে। কারণ 3/3 আকারের ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমসিকিউতে এখন পর্যন্ত কোনোবারই দেয় নাই। আর রিটেন অঙ্কগুলোও যেহেতু বড় হয়, 3/3 আকারের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় দেওয়ার চান্স কম। তো সেক্ষেত্রে অঙ্কটা অতুলনামূলকভাবে অনেক বড় হয়ে যাবে। আর রিটেন আসলেও আমরা এখন পারবো যদি 3/3 আকারে থাকে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রশ্নে দেয়া থাকে হলো 2/2 আকারের ম্যাট্রিক্সের। তো সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা একটা শর্টকাট অ্যাপ্লাই করে দেব। তো শর্টকাট অ্যাপ্লাই করলে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা তোর জন্য খুব সহজ হবে। যেমন আমরা এই অঙ্কটা করে ফেলি যে এ ইনভার্স এ দেওয়া আছে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 8-9 আসা প্রশ্ন।
তো এ দেয়া আছে হচ্ছে 7687, তাহলে এ ইনভার্স এটা সমান কত হবে? এ ইনভার্স সমান তোর হবে 1/ডিটারমিনেন্ট অফ এ ইন্টু অ্যাডজয়েন্ট এ, তাহলে 1/ডিটারমিনেন্ট অফ এ, তাহলে 1 এই ম্যাট্রিক্সের মান কত? 7 7 49 মাইনাস 48 ইন্টু অ্যাডজয়েন্ট এ করলে কত হয়? অ্যাডজয়েন্ট এ হচ্ছে এই 2/2 আকারের ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট এ বের করার সবচেয়ে সহজ পদ্ধতি হলো এই কর্ণের নাম হলো মুখ্য কর্ণ। তো মুখ্য কর্ণের আমরা কি করব? স্থান পরিবর্তন করব। তো একই জিনিস স্থান পরিবর্তন করে দিলাম, অর্থাৎ এটাকে এখানে দেব, এটাকে এখানে দেব। আর গৌণ কর্ণের কি করব? চিহ্ন পরিবর্তন করব। তাহলে এখানে 6 এর চিহ্ন প্লাস ছিল, মাইনাস 8 এর চিহ্ন প্লাস ছিল, মাইনাস। তার মানে অ্যাডজয়েন্ট 2/2 আকারের ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট করার উপায় হলো মুখ্য কর্ণের স্থান পরিবর্তন আর গৌণ কর্ণের চিহ্ন পরিবর্তন। তাহলে এখানে তোর মানটা কত আসতেছে? এখানে আসতেছে -1, এই জায়গায় 7 -6 -8 7। আমরা জানি ম্যাট্রিক্সের ক্ষেত্রে গুণ করতে গেলে প্রত্যেকটা উপাদানকেই গুণ করতে হয়, আর নির্ণায়কের ক্ষেত্রে গুণ করতে গেলে যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামকে গুণ করলেই চলে। তো আমাদের যেহেতু এটা ম্যাট্রিক্স, তাহলে আমি যেহেতু -1 দ্বারা গুণ করব, তাহলে সবাইকে গুণ করতে হবে। তাহলে আমার ব্যাপারটা কেমন হবে? ব্যাপারটা হবে -7 + 6 + 8 -7 এই জায়গায়। আর ম্যাট্রিক্সের ক্ষেত্রে কখন ম্যাট্রিক্স কখন নির্ণায়ক এটা বোঝা জরুরি। দেখো, যদি থার্ড ব্র্যাকেট থাকে বা ফার্স্ট ব্র্যাকেট থাকে বা এরকম পাশাপাশি দুইটা রো থাকে, তাহলে বুঝবি এগুলো সবই ম্যাট্রিক্সের চিহ্ন। আর কখন নির্ণায়ক বুঝবি? নির্ণায়কটা হচ্ছে যদি জাস্ট এইরকম দুইটা রো থাকে, তাহলে সেটা হচ্ছে নির্ণায়ক। তো এভাবে আমরা কি করতে পারবো? আমরা ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবো। তো ইনভার্স ম্যাট্রিক্সের ক্ষেত্রে সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা হয় সেটা হলো কোন ধরনের ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা সম্ভব নয়। তো এই জায়গায় আরেকটা জিনিস চলে আসবে যে এটা যেহেতু 1/ডিটারমিনেন্ট এ, উপরে যাই কিছু থাকুক না কেন, যদি নিচে কোনো কিছু থাকে আর তার মান যদি 0 হয়, তাহলে উপরে যাই থাকুক নিচের মানটা 0 হলে আমরা জানি মানটা অসংজ্ঞায়িত হয়। তার মানে আর যাই কিছু হোক, এই ডিটারমিনেন্ট এর মানটা কখনো 0 হওয়া যাবে না। অর্থাৎ যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0, নির্ণায়কের মান 0 হয়ে গেলে কিন্তু পুরো জিনিসটা অসংজ্ঞায়িত হয়ে যাবে, অর্থাৎ তখন বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে না। তাহলে যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0, সেই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করা সম্ভব নয়। তাহলে আমি যদি কোনো ম্যাট্রিক্স করে দেখি যে এইটা ইনটু এইটা করার পরে, মানে এইটা করলে এটা গুণ করলি মাইনাস এইটা গুণ করলি, গুণ করার পর মানটা 0 আসছে, অতএব ওই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা সম্ভব নয়। আর এখন আমি তোকে আরো একটা সংজ্ঞা বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0, সেই ম্যাট্রিক্সকে আমরা বলি বিপরীত ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স। এই সেই ম্যাট্রিক্সকে আমরা বলি ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স। ব্যতিক্রমী বা সিঙ্গুলার ম্যাট্রিক্স, এই ব্যতিক্রমী বা সিঙ্গুলার ম্যাট্রিক্সও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকেও বেশ কিছু কোশ্চেন চলে আসছে। তাহলে এই জায়গায় আমরা দেখলাম বিপরীত ম্যাট্রিক্স থেকে প্রশ্ন হয়। বিপরীত ম্যাট্রিক্স থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা আরো বেশ কিছু প্রবলেম আমি এখন তোদের বোর্ডে তুলে দেব। এই প্রশ্নগুলো তোরা নিজে নিজে সলভ করবি। তো এই জায়গায় দেখ, ঠিক সেম অঙ্কটাই বিপরীত ম্যাট্রিক্সের আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় 13-14 সালে। একটা জিনিস মনে রাখবি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ম্যাক্সিমাম ক্ষেত্রে রিপিট করে। আমি সব লিখি নাই, যেমন এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয় 14-তে আসছে, সেম প্রশ্নটাই আবার রাজশাহী বিশ্ববিদ্যালয় 15-16-তে আসছে। এই কোশ্চেনটা ঢাকা বিশ্ববিদ্যালয় 6-7 সেশনে আসছে, তো পরবর্তীতে এটা আরো অনেকবার আসছে। তো সবই বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা নিয়ে। তাহলে যেমন আমি যদি এই ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে চাই, তাহলে আমাদের লজিক হচ্ছে 1/ডিটারমিনেন্ট অফ এ ইন্টু অ্যাডজয়েন্ট এ।
তো এই জায়গায় ডিটারমিনেন্ট অফ এ অনেকে চিন্তা করবে এটা তো আবার সাইন কস দিয়ে, চিন্তা করার কোনো কারণ নাই। 1/ডিটারমিনেন্ট অফ এ কি মুখ্য কর্ণ, তার মানে কজ স্কয়ার থিটা। এই জায়গায় এরপরে কি সূত্রের মাইনাস, এবার গৌণ কর্ণ মানে কি মাইনাস সাইন স্কয়ার থিটা, মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে আমাকে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস। তাহলে আমরা কি বের করলাম 1/ডিটারমিনেন্ট অফ এ। এরপরে কি, এরপরে হচ্ছে মুখ্য কর্ণের স্থান পরিবর্তন। তাহলে স্থান পরিবর্তন করলে এটা কস থিটা, কস থিটাই থাকবে। আর গৌণ কর্ণের কি পরিবর্তন, চিহ্ন। তাহলে এটা হবে মাইনাস সাইন থিটা আর এইটা হবে আমাদের প্লাস সাইন থিটা। তাহলে ক্যালকুলেশন করলে দেখ 1/cos স্কয়ার থিটা যোগ সাইন স্কয়ার থিটা সমান কত, 1। আর সামনে যদি 1 থাকে আলটিমেটলি তো ম্যাট্রিক্স কোনটাই হবে, এই ম্যাট্রিক্সটাই হবে। তো এখন আমি আর পরে দুটো অঙ্ক করে দেব না, একদম সেম অঙ্ক সেম ভাবে করবি। আমি বলছিলাম যে ম্যাট্রিক্সের সংজ্ঞামূলক জায়গাগুলো থেকে বেশ কিছু প্রশ্ন হয়, বিশেষ করে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স নিয়ে। তো ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্সটা কি ছিল একটু আগে আমরা শিখছি, যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0। তো এখানে আমার প্রশ্নটা কি, যে এই ম্যাট্রিক্সটা যদি ব্যতিক্রমী হয় তাহলে এম এর মান কত। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় 11-12 সেশনে আসা একটা প্রশ্ন, এটা ডিইউ 11-12 সেশনে আসা একটা প্রশ্ন। তো এই ম্যাট্রিক্সটা যেহেতু ব্যতিক্রমী, ব্যতিক্রমী মানে নির্ণায়কের মান কত, 0। আর নির্ণায়কের মান কেমনে বের করে, এই কর্ণ, তার মানে হচ্ছে m-2 ইন্টু m-3, এরপরে হলো সূত্রের মাইনাস, এরপর হচ্ছে এই কর্ণ, তাহলে এই কর্ণ গুণ করলে কত হয়, 12। তাহলে এটা হচ্ছে এই ম্যাট্রিক্সটা নির্ণায়কের মান। তাহলে এটা ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমরা বলতে পারি ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী। তাহলে এখন যদি আমি মিডল ফ্যাক্টর করে গুণ করি, এটা হবে m² মাইনাস 5m প্লাস 6। হ্যাঁ, এখন এই জায়গায় কিভাবে আমি একবার m² মাইনাস 5m প্লাস 6 লিখলাম, এই যে এইটা আর এইটা যোগ করবি, তাহলে -2 -3, এটা হলো -5 ইন্টু m প্লাস, এরপরে এই দুটো গুণ করবি ধ্রুবক দুইটা, তাহলে -2 ইন্টু -3, তাহলে এটা হলো +6। এটা হলো দ্রুত করার উপায়, আর দ্রুত করতেই হবে এমন কোনো কথা না, আস্তে ধীরে করি সমস্যা নাই। তাহলে m² মাইনাস 5m তারপরে হয় হচ্ছে -6 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে m এর মান বের করতে পারবো, যে হচ্ছে একটা হবে 6 আর একটা হবে -1। তো এই জায়গায় আমরা এটা পেরে গেলাম। তো এখানে অনেক সময় আমি ম্যাট্রিক্সের প্রত্যেকটা টপিকের ইংরেজি নামটা জানা জরুরি। যেমন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা যথাসম্ভব এটা 8-9 সেশনের প্রশ্ন। তো এই জায়গায় যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে সিঙ্গুলার হলে, এখন আমরা তো ব্যতিক্রমী হিসেবে শিখছি, সিঙ্গুলার হিসেবে কিন্তু শিখি নাই। তাহলে এই কারণে আমরা অনেক সময় দিশাহারা হয়ে যাবে। এটা ক্যালকুলেশন করিস নিজেরা, আনসার আসবে -6,4। তো এইরকম এই যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় 8-9 সালেও প্রশ্ন আসছিল, 5-6 সালেও এই ব্যতিক্রমী ম্যাট্রিক্স থেকেই প্রশ্ন আসছে। আমরা এবার সংজ্ঞামূলক আরো কিছু প্রশ্ন দেখব যেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বছর এসেছিল। এখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 17-18 সেশনে আসা ম্যাট্রিক্সের সংজ্ঞামূলক আরেকটা প্রশ্নের সলভ করব। দেখ, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের 17-18 সেশনে বলছে যে এই ম্যাট্রিক্সটা যদি বক্র প্রতিসম হয় তাহলে এ বি সি এর মান কত হবে। তো লক্ষ্মী, এখানে আমরা একটা ম্যাট্রিক্স কিন্তু পড়ছিলাম যে বি প্রতিসম ম্যাট্রিক্স। এই বি প্রতিসমকেই অনেক সময় বলা হয় বক্র প্রতিসম ম্যাট্রিক্স। তো বক্র প্রতিসম ম্যাট্রিক্সটা কি, যে এ ম্যাট্রিক্স যা হবে যদি এ ট্রান্সপোজের মাইনাস ম্যাট্রিক্সটাও যদি তাই হয় তাহলে তারা বক্র প্রতিসম হয়। তাহলে এটা হচ্ছে আমার এ ম্যাট্রিক্স, ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি, সারিগুলা কলাম হয়ে যাবে। দেখ, এটা হচ্ছে আমার সারি A25 হলো সারি, A25 হয়ে গেছে কলাম, -2b -3 হচ্ছে সারি, তাহলে -2b -3 হয়ে গেছে কলাম, -5 3c সারি, তাহলে এটা কলাম হয়ে গেছে। তার মানে আগের ম্যাট্রিক্সটা যদি A হয়, আমরা এখন যে ম্যাট্রিক্সটা লিখছি হচ্ছে A ট্রান্সপোজ, কিন্তু এটা হলো এখন আমাকে কি করতে হবে, বক্র প্রতিসমর জন্য মাইনাস দ্বারা গুণ করতে হবে। তাহলে আমি যদি মাইনাস দ্বারা গুণ করি, এখানে মাইনাস দ্বারা আমি গুণ করা লাগতেছে। আমরা যদি ম্যাট্রিক্সের ক্ষেত্রে যখন আমি মাইনাস দ্বারা গুণ করি তখন ব্যাপারটা কেমন হয়, ম্যাট্রিক্সের ক্ষেত্রে যখন আমি মাইনাস দ্বারা গুণ করি তখন এটা হবে -a
আর এটা হবে আমাদের 2 আর এটা হবে আমাদের 5। এরপরে হচ্ছে এটা হলো 2, খেয়াল কর এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের বি, বিটা হয়ে যাবে -বি, আর হচ্ছে 3টা হয়ে যাবে -3। এরপরে হবে -5, তারপরে হবে 3, তারপরে হবে এটা -সি। তো আমার প্রশ্নটা হচ্ছে যে এখানে এ এর -a ট্রান্সপোজ আমরা কত পাইলাম, -a ট্রান্সপোজ হচ্ছে এইটা। এখন দেখো যে আমাদের এমন কিছু একটা হইতে হবে যে এ বি সি এর মান কত হলে, এ বি সি এর মান কত হলে এই জায়গায় তোমার এ আর এই যে -a ট্রান্সপোজ এই দুইটা জিনিস সমান হবে। দেখো তাহলে এটা আর এটা তো সমান হইতে হবে, তাহলে এটা আর এটা দুইটা ম্যাট্রিক্স কখন সমান হয়, তাহলে এখানে ম্যাট্রিক্সের সমতার প্রশ্নটা আসে। ম্যাট্রিক্সের সমতার ক্ষেত্রে দুইটা ম্যাট্রিক্স তখনই সমান হবে যখন অনুরূপ উপাদানগুলো সমান হবে। অর্থাৎ 1 নম্বর সারি 1 নম্বর কলামের উপাদান, 1 নম্বর সারি 1 নম্বর কলামের উপাদান সমান হবে। এই যে এই উপাদান আর এই উপাদান সমান হবে, অর্থাৎ অনুরূপ উপাদানগুলো পরস্পর সমান হবে। এখন এ আর -a কখন সমান হবে, এ আর -a দেখো কোনো সংখ্যা হইলেই কখনো এ আর -a সমান হয় না। 3 তখন এটা হয়ে যাবে -3, জীবনও সমান হবে না। 7 এটা হয়ে যাবে -7, কখনো সমান হবে না। কখন এ আর -a সমান হবে, শুধুমাত্র যদি এ এর মান 0 হয়, কারণ +0 যে কথা -0 একই কথা। তাহলে অনুরূপভাবে বি আর -বি কখন সমান হবে, শুধুমাত্র যদি বি এর মানটা 0 হয়। তাহলে এর মান 0, বি এর মান 0। খেয়াল করো এখানে সি আর -সি কখন সমান হবে, শুধুমাত্র যদি সি এর মানটা কত হয়, 0 হয়। তাহলে আমরা পাইলাম এর মানও 0 হইতে হবে, বি এর মানও 0 হইতে হবে, সি এর মানও তোমার কত হইতে হবে, 0 হইতে হবে। তাহলেই এ আর -a ট্রান্সপোজ সমান হওয়া সম্ভব। আর এ আর -a ট্রান্সপোজ সমান হলেই ম্যাট্রিক্সটা কি হয়, বক্র প্রতিসম হয়। একটু আগে যে ম্যাট্রিক্সের সমতা নিয়ে কথা বলতেছিলাম, আমাদের এই এখনকার প্রশ্নটা হচ্ছে ম্যাট্রিক্সের সমতা নিয়ে। তো ম্যাট্রিক্সের সমতা একটু আগে আমি কি বলছিলাম, দুইটা ম্যাট্রিক্স কখন সমান হবে, যখন অনুরূপ উপাদানগুলা পরস্পর সমান হবে। তার মানে কি, এই যে প্রথম উপাদানের সাথে প্রথম উপাদান সমান হইতে হবে, এই লাস্ট উপাদানের সাথে লাস্ট উপাদান সমান হইতে হবে। তাহলে বলছে এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স যদি সমান হয় তাহলে এক্স কত, ওয়াই কত। তাহলে আমি কি বলতে পারবো, x - y সমান কত, 8। তাহলে x - y এটা সমান হলো 8, আর x + y সমান কত, x + y সমান হলো 2। তো আমার এখানে কি কি বের করতে হবে, x এর মান কত, y এর মান কত। তাহলে আমি যদি দুইটা যোগ করি তাহলে 2x সমান কত, 10। তাহলে x এর মান কত, 5। তাহলে x এর মান যদি 5 যে কোনো একটা সমীকরণে বসাই দেই, তাহলে x + y সমান হলো 2, তার মানে 5 + y সমান হলো 2। তাহলে y এর মান হলো 2 - 5, তার মানে হচ্ছে -3। এইভাবে ম্যাট্রিক্সের সমতা রিলেটেড প্রশ্ন আসতে পারে। তাহলে আমরা এই আজকের আলোচনা থেকে যে জিনিসটা বুঝলাম, ম্যাট্রিক্স থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপ যদি আমি বলি তাহলে হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা। এই টপিক থেকে প্রায় 5 বার প্রশ্ন আসছিল রিসেন্ট। তারপরে এরপরে হচ্ছে আমাদের ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স, আর এরপরে সংজ্ঞামূলক কিছু জিনিস। এর বাইরে সাধারণত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যাট্রিক্স থেকে প্রশ্ন এখন পর্যন্ত হয় নাই। তো আমাদের ম্যাট্রিক্সের ক্লাসটা এ পর্যন্তই। তোরা সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস, আমাদের সাথেই থাকিস। ধন্যবাদ সকলকে।